এত রাতে কোনো দুর্ঘটনা হলো না তো আবার? রাত প্রায় 12টার দিকে বাসায় ফিরে রাজ। ফরিদা আন্টি সহ বাকিরা এগিয়ে নানান প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু রাজের মনটা বিষণ্ণ হয়ে থাকায় কারো কথার উত্তর দিল না। নিবিড় পাশ থেকে আবার বলে, যেখানেই যাও ফোন বন্ধ করে রেখেছিলে কেন? রাজ এবার শান্তভাবে বলে, বন্ধ করিনি, ওটা ছিনতাই হয়ে গেছে। তার মানে তুমি ছিনতাইকারীর কবলে পড়েছো? এজন্য তোমাকে আগেই বলেছিলাম নতুন শহরে এসেছো, একটু সাবধানে চলতে। এমন হাবাগুবা ছেলে দেখলেই তো তারা ছিনতাই করবেই। তোমার ভাগ্য ভালো যে প্যান্ট সহ খুলে নেয়নি। রাজ এবার হতাশার দৃষ্টিতে চেয়ে বলে, মজা নিচ্ছ তুমি? নিবিড় এবার হেসে বলে, আচ্ছা বাদ দাও, যা গেছে ফোনের উপর গেছে, তোমার কিছু হয়নি এটাই অনেক। কারণ ফোন গেলে যাক, তুমি বেঁচে থাকলে এমন অনেক ফোন কিনতে পারবে। যাও এখন ফ্রেশ হয়ে ওসব চিন্তাও ধুয়ে ফেলো। রাজ আর কিছু না বলে রুমের দিকে চলে গেল। তার বিষণ্ণ মন ফোনের জন্য নাকি অন্য কিছুর জন্য, এটা বাকিরা কিভাবে বুঝবে? কলেজ ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে ছুটছে অরিন। আজ আবার বাবার থেকে অনেক কষ্টে গাড়ি কলেজে নিয়ে আসার অনুমতি পেল। সমস্যাটা হলো গাড়ি হলো একটা, তার বাবা ওটা নিয়ে অফিসে আসা যাওয়া করে, আর অরিন মাঝে মাঝে নিয়ে আসার অনুমতি পায়। তেমনি আজ গাড়ি নিয়ে কলেজে এসে গেটের বাইরে দাঁড়ালো অরিন। রাজকে ডেকে বলল গাড়িতে উঠতে। রাজ প্রথমে অসম্মতি জানালে অরিন তাকে জোর করে তুলে চলে যায় সেখান থেকে। রাস্তায় গাড়ি ছুটে চলছে, অরিন ড্রাইভ করছে আর রাজ পাশে বসে আছে। অরিন গাড়ির স্পিড বাড়ানোর সময় রাজের দিকে চেয়ে বলে, সিট বেল্ট বাঁধতে পারো? রাজ একটু অবাক হলেও পরে বুঝতে পারলো অরিন কেন এমনটা জিজ্ঞেস করেছে। কারণ তার বর্তমান পরিস্থিতি দেখে যে কেউই বুঝবে যে গাড়ির সম্পর্কে তেমন একটা ধারণা নেই তার। রাজের হাসি পেলেও তা কোনো মতো দমিয়ে রেখে দুদিকে মাথা নাড়িয়ে বলে, আসলে কখনো বাঁধিনি তো, তাই জানি না কিভাবে বাঁধতে হয়। অরিন এবার গাড়ি থামিয়ে রাজের বেলটা ধরে শিখিয়ে দিচ্ছে যে এভাবে ঘুরিয়ে এনে তারপর এখান দিয়ে সেট করে নিতে হয়। বিনিময়ে রাজ কিছু না বলে একটু হাসলো। অরিন আবার গাড়ি স্টার্ট দিয়ে ছুটতে শুরু করলো। রাজ পাশ থেকে বলে, আমরা কোথায় যাচ্ছি? অরিন ড্রাইভ করতে করতে বলে, কোথাও না, আজ তোমাকে এ শহরের অনেকটা জায়গা ঘুরে দেখাবো। রাজ কিছু না বলে কিছুক্ষণ নীরব থাকলে অরিন বলে, তোমার নাকি ফোন ছিনতাই হয়ে গেছে? রাজ অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানো? নিবিড় বলেছে। ও আচ্ছা। এরপর অরিন একটা ফোনের বক্স এগিয়ে দিয়ে বলে, দেখো তো এটা পছন্দ হয়েছে কিনা। রাজ এবার পুরোপুরি অবাক দৃষ্টিতে চেয়ে বলে, ফোন কার জন্য? অরিন হেসে বলে, তোমার জন্য, দেখো পছন্দ হয় কিনা। রাজ ওটা হাতে নিয়ে বলে, কিন্তু তুমি আমাকে ফোন গিফট করেছো কেন? অরিন বলল, কেন, বন্ধু হিসেবে কি দিতে পারি না? আর তোমার ফোনও তো ছিনতাই হয়ে গেছে, তো সবার সাথে যোগাযোগ করবে কিভাবে? রাজ তার দিকে চেয়ে বলে, তার মানে করুণা দেখাচ্ছ? অরিন হেসে দিয়ে বলে, এই আমি কিন্তু একদমও এমনটা মাথায় আনিনি, আমি ফ্রেন্ড হিসেবে গিফট করেছি তোমায়। রাজও হেসে বলে, তাহলে ঠিক আছে। রাজ বাসায় আসার পর পড়লো আরেক বিপদে, আর তা ছিল নিবিড়কে নিয়ে। বেচারা ধারণা অরিন রাজের প্রেমে হাবুডুবু খাচ্ছে, সবসময় তোর সাথে লেগেই থাকে। আর কলেজ ফাঁকি দিয়ে রাজকে নিয়ে লং ড্রাইভে চলে গেল, তার উপর আবার ফোনও গিফট করেছে। নির্ঘাত অরিন রাজের প্রেমে পড়েছে। রাজ লজ্জায় কিছু বলতেও পারছে না, আর নিবিড়কেও থামাতে পারছে না। বাকিরাও বিষয়টা নিয়ে নিবিড়ের সাথে তাল মিলিয়ে ভালোই মজা নিচ্ছে। রাজ অতিষ্ঠ হয়ে চলে যাওয়ার সময় নিবিড় তাকে একপাশে ডেকে নিয়ে বলে, ভাই আগেও বলেছিলাম এখনো বলছি, একবার প্রেম করে দেখো, সবকিছু রঙিন মনে হবে তখন। আর অরিন নিজেই তোমার উপর ফিদা, সেখানে আর কি লাগে বলো? দ্যাট বলেই সেখান থেকেই চলে গেল রাজ। ফ্রেন্ডস মহলটা এমনই, কোনোভাবে একটা মেয়ের সাথে কথা বলতে দেখলেই সেটাকে টেনে বাকিরা রিলেশন অব্দি নিয়ে যাবে। কেটে গেল আরো কয়েকদিন। এদিকে মিতালির বিয়ের সময়ও নিকটে চলে আসলো। কালকের পর পরশুই বিয়ে। মা মোটামুটি সুস্থ হলে তুষারও চলে আসে ঢাকায়। এখন ফ্রেন্ডস মহল পরিপূর্ণ। 5 জন মিলে বিয়েতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। 5 জনের টাকা তুলে ভালো দেখে একটা দামি গিফট নিয়ে চলে গেল বিয়েতে। বিয়ে বাড়িতে যাওয়ার পর থেকেই এক একজন এক এক কাজে লেগে পড়লো। নীলয় চলে গেল বরের সাথে ছবি তুলতে। রাজ আর রুশান গিয়ে একে একে সবার সাথে পরিচয় হচ্ছে, যেখানে সব গেস্টদের মাঝে একজন লোক রুশানের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, আর বিড়বিড় করে বলছে, ও মাই গড, ছেলেটা তাহলে এই বেশি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। রুশানকে দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো লোকটার এমন আচরণ রুশানের তীক্ষ্ণ দৃষ্টি এড়ালো না। রুশানের চোখাচোখি হয়ে যেতেই সাথে সাথে চোখ ফিরিয়ে নিজেকে স্বাভাবিক করে ব্যস্ত হয়ে পড়লো লোকটা। আর নিবিড় চলে গেল কোথায় সুন্দরী মেয়ের দেখা পাবে সেই খোঁজে, আর তুষার লেগে আছে তার সাথে। নিবিড় কিভাবে মেয়ে পটায় তা আজ শিখবে। নিবিড় বারবার তুষারকে বলছে নিলয়ের সাথে গিয়ে ছবি তুলতে, কিন্তু তুষার আজ পিছু ছাড়বে না নিবিড়ের। মেয়ে পটানোর কৌশল আজ শিখেই ছাড়বে সে। তুষার ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পর লক্ষ্য করে নিবিড় কতগুলো মেয়ের মাঝখানে বসে হেসে হেসে গল্প করছে, আর মেয়েগুলো খুব সুন্দরভাবে আড্ডা জমিয়েছে তার সাথে, যা দেখে তুষার ভেতর জ্বলতে শুরু করলো। যেখানে তুষার একটা মেয়ের সামনে দাঁড়ালে হাই হ্যালো কেমন আছেন ছাড়া কিছুই খুঁজে পায় না, আর সেখানে কিনা নিবিড় কত সুন্দরী মেয়েদের সাথে মিশে যায়। না, আজ যাই হোক, নিবিড়ের মতো সেও মিশে যাবে মেয়েদের সাথে। তাই তুষার আর দেরি না করে মেয়েদের মাঝখানে গিয়ে নিবিড়ের পাশে বসে পড়লো, আর মেয়েগুলোর উদ্দেশ্যে নিবিড়কে দেখিয়ে বলতে শুরু করলো, নিবিড় আমার ফ্রেন্ড, আমার খুব ভালো বেস্ট ফ্রেন্ডও।
সে তোমাদেরকে ফ্রেন্ড বানিয়ে ফেলেছে তাই না? তাহলে আমিও তোমাদের ফ্রেন্ড, আমার সাথেও আড্ডা দাও তোমরা। মেয়েগুলো হা করে তাকিয়ে থাকে রুশানের কথাবার্তা শুনে। তুষারের আড়াল থেকে নিবিড় মাথার কাছে আঙ্গুল ঘুরিয়ে মেয়েদেরকে ইশারা দিয়ে বোঝায় যে তুষার পাগল। একটা মেয়ে বিষয়টা বুঝতে পেরে তুষারকে বলে, আচ্ছা ভাইয়া, তোমার সাথে আমরা পরে আড্ডা দিব, এখন চলে যাও। ওই যে ওখানে ছোট বাচ্চারা খেলা করছে, ওখানে গিয়ে ওদের সাথে খেলা করো। ভাই গল্পের এই পার্টটা পরে আমার একদম হাসি পাচ্ছে, হাসি থামিয়ে রাখতে পারতেছি না। তো যাই হোক, ওই যে ওখানে ছোট বাচ্চারা খেলা করছে, ওখানে গিয়ে ওদের সাথে খেলা করো, আমরা পরে তোমাকে ডেকে নিব আড্ডা দেওয়ার জন্য। তুষার এবার নিরাশ হয়ে নিবিড়ের দিকে চেয়ে আস্তে করে বলে, প্লিজ ভাই, একটার সাথে অন্তত ফ্রেন্ড বানিয়ে দে। নিবিড়ও তখন ভাব নিয়ে বলে, আর পোল্টি মেরে বলে, আচ্ছা তুই যা ওখানে বাচ্চাদের সাথে খেলা কর, পরে ভাইয়া তোকে ডেকে নিব। তুষার করুণ গলায় বলে, থাকি না কিছুক্ষণ, ওখানে একটা মেয়ে পাগল সহ্য করতে পারে না। তাই নিবিড়ের ইশারায় তুষারকে পাগল মনে করে ঝাড়ি মেরে বলে, ওই মেয়ে, আপনাকে যেতে বলছি না, যাচ্ছেন না কেন? নিরুপায় হয়ে সেখান থেকে উঠে কিছুটা দূরে সরে গেল তুষার। পেছন ফিরে আবার অসহায় হয়ে নিবিড়ের দিকে তাকায় আর ভাবতে থাকে নিবিড় কিভাবে মেয়েদের সাথে এত সহজে মিশে যায়। ওদিকে সবচেয়ে বড় কাণ্ডটা ঘটিয়ে দিল নিলয়। বরের সাথে ছবি তুলতে তুলতে পরিচিত হয়ে যায় সে। নিলয় মিতালির ফ্রেন্ড বিষয়টা জানার পর মিতালির হবু বর নিলয়কে আস্তে করে বলে, মিতালি মেয়ে কেমন? আপনি তো ফ্রেন্ড, আপনি ভালো জানেন। নিলয়ও হেসে বলে, অনেক ভালো মেয়ে মিতালি। তখন বর আবার বলল, আচ্ছা মিতালি কি কোনো রিলেশনে ছিল? নিলয় এবার চারদিকে চেয়ে বলে, ওটা কাউকে বলতে নিষেধ করেছে। মিতালির হবু বড় খুব চালাক ছিল, তাই বলল, আরে আমরা তো এখন ভাই ভাই, আমাকে বলো, কিচ্ছু হবে না। নিলয় এবার চারদিকে তাকিয়ে কিছুটা ভেবে বলে, আপনি কাউকে বলবেন না তো? মিতালির হবু বর বলল, না বলবো না। নিলয় এবার হেসে সুন্দর করেই বলতে শুরু করলো, মিতালির 11টা বয়ফ্রেন্ড ছিল। সাকিব, সুজন, সাব্বির, জানি, নীরব, মামুন, নবী, আরো কে কে যেন ছিল। একটা ধরতে আরেকটা ছাড়তো। কয়েকদিন আগে একটা ছেলের সাথে ধরাও খেয়েছিল। তাই তো ওর বাবা ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে, যেন বিয়ের পর সব ঠিক হয়ে যায়। আর শুনুন, আপনাকে কিন্তু আমি এসব খুব বিশ্বাস করে কথাগুলো বলছি, আপনি আবার কাউকে বলবেন না প্লিজ। আসসালামু আলাইকুম। তো আজকের পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো আরেকটা কথা বলা ছিল, সবাই কিন্তু ক্যারেক্টার গুলো গুলিয়ে ফেলছেন। তো গুলিয়ে ফেলার কিছু নেই, সবাই এক একটা ক্যারেক্টারকে এক এক ভাবে দেখবেন। নিলয়, নিবিড়, তুষার, রাজ, রুশান, এদের ক্যারেক্টার গুলো সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদাভাবে বুঝতে পারলেই আপনি গল্পটার মজা খুঁজে পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।